অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার 2 লকারে পাওয়া গেল 832.5 ভরি সোনা। বেক্সিমকোর কারখানার সদর দপ্তর নিলামে তুলল জনতা ব্যাংক। গণভোট অধ্যাদেশ জারি। বিশ্বের বৃহত্তম শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা। এবং ঘরের ম্যাচে বার্সেলোনাকে উড়িয়ে দিল চেলসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকারে 832.5 ভরি সোনা পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব সোনার গহনা জব্দ করে। সিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ও এ সংক্রান্ত খবর তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও দুদকের একটি দল ওই লকার দুটি খোলে। লকার দুটিতে 832.5 ভরি সোনা পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআর-এর গোয়েন্দা ইউনিট। খেলাপি ঋণ পুনরুদ্ধারের বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। 1322 কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায়ে গাজীপুর আশুলিয়া নারায়ণগঞ্জের জমি কারখানা এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির 15 তলা কর্পোরেট অফিস বেল টাওয়ার বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি। সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক লিজিং অবস্থায় বেক্সিমকোর অচল টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলার মধ্যে এর সিদ্ধান্ত এসেছে। মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক জানায়, 31 অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় এসব সম্পদ নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের 10 ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংকটি এসএস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামের ঘোষণাও দিয়েছে। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1133 কোটি টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী বেক্সিমকোর যেসব সম্পদ নিলামে যাচ্ছে তার মধ্যে রয়েছে গাজীপুরে 3527 ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ায় 146.65 ডেসিমেল জমি, নারায়ণগঞ্জে 440 ডেসিমেল জমি এবং ধানমন্ডির 15 তলা কর্পোরেট অফিস বেল টাওয়ার। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশে বলা হয়েছে, গণভোটে নিম্নরূপ একটি প্রশ্ন উপস্থাপন করা হবে: আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন যেসব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ ও অধিক্ষেত্র নির্ধারণ করা হবে সেসব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা গণভোট অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রে নিযুক্ত হয়েছেন বলে গণ্য হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর করাইল বস্তির আগুন।
আগুনে বস্তির প্রায় 1500 ঘরবাড়ি পুড়েছে। মঙ্গলবার রাতে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জানতে পেরেছি আনুমানিক 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তে জানা যাবে আসলে কয়টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো জায়গাটাকে কিভাবে দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে 19টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায়। বাট বাই দিস টাইম আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে। এখন সার্চ অপারেশনও চলছে। সোফার আমরা কোনো হতাহতের মানে কোনো খবর পাইনি, কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই। তবে ছোটোখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে, এটা পরবর্তীতে জানা যাবে। এবং এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষ। গাইবান্ধার ঘাঘট নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় 3 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ বছরের পর বছর ভাঙা কাঠের সাঁকো ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। বর্ষায় নড়বড়ে সাঁকোটি আরও বিপজ্জনক হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছে বাসিন্দারা। এছাড়া যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা যেন তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুরে 5 বছর আগে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ঘাঘট নদীর ওপর কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে চলাচলের উপযোগী করা হয়। এবার বর্ষা মৌসুমে সেটি ভেঙে যায়। তবে বিগত বছরের তুলনায় এবার সাঁকোটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী, কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যোগাযোগের বিকল্প কোনো পথ না থাকায় প্রতিনিয়ত ভাঙা সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। আমরা যদি আসি তাহলে আমাদের নিচের দিকে দেখলে ভয় লাগে, আর পা ফসকে যায়, আর ব্যাগটা নিতে সমস্যা হয়, পার হতে আমাদের সমস্যা হয়। আমরা সকালবেলা স্কুলে যাই বা পারাবার হতে পারি না, তো এই বাসে যাইতে আমার অনেক রিস্ক হয়। তো আমরা চাই যে আমাদের ব্রিজটা ভালো হলে অনেক ভালো হয়। না সমস্যা হয় যার পাই নিয়ে ওই যে ভাঙ্গা চুরে হয়তো ভয় না করে, বুঝছেন। 15,000 লোকের চলাচল ওই রাস্তা দিয়ে মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আপনি যে রাস্তাটি বলেছেন সেই রাস্তাটি আগে আমাদের আইডিভুক্ত ছিল না, বর্তমানে আইডিভুক্ত হয়েছে। আমাদের যদি মানুষের প্রয়োজনে জনসাধারণের সুবিধার্থে আমাদের যখন সুযোগ আসবে, যখন আমরা নতুন বিক্রি করবো, অবশ্যই তখন এই বীজটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। দিনাজপুরে প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে দেশের মোট 8টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনের পর মাঠে মুখোমুখি হয়েছে বগুড়া জেলা দল ও রংপুরের সেন্টোস ক্লাব। প্রথম খেলায় রংপুরের সেন্টোস ক্লাব 1-0 গোলে বিজয়ী হয়। এছাড়া 27 নভেম্বর রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি এবং দিনাজপুরের তারেক ফুটবল একাডেমি, 28 নভেম্বর ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি ও নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাব এবং 29 নভেম্বর সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াংস্টার ক্লাব ও পঞ্চগড়ের টু স্টার বোদা উপজেলার ফুটবল একাডেমি মুখোমুখি হবেন। আগামী 1 ডিসেম্বর প্রথম এবং 2 ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের বৃহত্তম শহর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে জাকার্তায় 4,19,00,000 মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে 3,66,00,000 মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষস্থানে উঠে এসেছে। জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর হিসেবে এই শহরকে মনোনীত করা হয়েছে। এদিকে তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও। তৃতীয় অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা 3,34,00,000। এর আগে শহরটির অবস্থান ছিল নবমে। 2050 সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এবং শীর্ষ 10টির মধ্যে 9টি এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ 10-এ থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই, চীনের গুয়াংজু, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিওল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 3,20,00,000 জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর, যেটি শীর্ষ 10 শহরের মধ্যে রয়েছে। আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান। আফগান তালেবান দাবি করেছিল পাকিস্তান আফগানিস্তানের ভেতর মঙ্গলবার ভোরে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আফগান তালেবানের অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের ভেতরে কোনো বেসামরিক নাগরিকের উপর হামলা চালায়নি। তিনি আরো বলেন, পাকিস্তান যখন কাউকে আক্রমণ করে তখন সেটা প্রকাশ্যেই ঘোষণা করে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর 10 জনের দলে পরিণত হওয়া প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা বিরতির পরও পারল না ঘুরে দাঁড়াতে, বরং তাদের জালে এস্তেভো চমৎকার এক গোল করার পর ব্যবধান বাড়ল আরও। ম্যাচ জুড়ে দারুণ খেলে 3 পয়েন্ট আদায় করে নিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 3-0 গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। জুলকুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভো। তৃতীয় গোলটি করেন লিয়াম টেলাপ। আরও 3 বার বার্সেলোনার জালে বল পাঠিয়েও স্বাগতিকরা গোল পায়নি অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে। ম্যাচে চেলসির দাপটের চিত্র ফুটে উঠছে পরিসংখ্যানেও। 55% পজিশন রেখে গোলের জন্য 15টি শট নিয়ে 6টি লক্ষ্য রাখতে পারে এনসো মারেস্কার দল। বার্সেলোনার 5 শটের কেবল 2টি লক্ষ্য ছিল। প্রাথমিক পর্বে 5 ম্যাচে 3 জয় এবং 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 5-এ আছে চেলসি। সমান ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা 7 পয়েন্ট নিয়ে 15 নম্বরে নেমে গেছে। 4 ম্যাচে 12 পয়েন্ট করে নিয়ে প্রথম 3টি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার 2 লকারে পাওয়া গেল 832.5 ভরি সোনা। বেক্সিমকোর কারখানা সদর দপ্তর নিলামে তুলল জনতা ব্যাংক। গণভোট অধ্যাদেশ জারি। বিশ্বের বৃহত্তম শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা। ঘরের ম্যাচে বার্সেলোনাকে উড়িয়ে দিল চেলসি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।